বল, তোর নাম কি? আমার নাম টুনি প্রসাদ মাহাতো। তো বাড়ি কোথায়? বাড়ি রায়গঞ্জে। রায়গঞ্জে, উত্তর দিনাজপুরে। হ্যাঁ, রায়গঞ্জে। তোর বয়স কত হচ্ছে এখন? আমার বয়স 45 হবে। 45 হচ্ছে। কি কাজ করিস তুই? আমি টিচার। স্কুলে? হ্যাঁ। প্রাইমারি না হাই স্কুল? আমি হাই স্কুল। হাই স্কুলে কোন সাবজেক্টে? আমি ফিলোসফি। ফিলোসফিতে। খুব ভালো। আচ্ছা বল, কি সমস্যা হয়েছিল? আমার 14 বছর আগে প্রথমে ব্রেস্ট। 14 বছর হ্যাঁ। আগে? তো তখন আমার একটা টিউমার হয়েছিল, ওটা টেস্ট করে ধরা পড়লো যে ওখানে ক্যান্সার আছে। তারপরে বম্বে চলে গেছিলাম, ওখানে 1 বছর ছিলাম। থাকার পরে প্রথমে অপারেশন হলো, অপারেশনের পর কেমো দিয়েছিল। ওখানে বোম্বেতে অপারেশন হলো? হ্যাঁ, অপারেশন হলো, ওখানে 16টা কেমো দিয়েছিলাম। অপারেশনের পরে 16টা কেমো? 16টা কেমো দিয়েছিলাম। আমার HER2 পজিটিভ ছিল। তো তারপর সেটার জন্য 12টা ছিল হারসেপ্টিন, আর বাকি 4টা এমনি কেমো ছিল। তারপর রেডিয়েশন দিয়েছিলাম 31টা। তারপর কেমো হলো কটা? 16টা কেমো হলো। আর রেডিয়েশন কটা হলো? 31টা রেডিয়েশন হলো। তারপরে চলে এটা সেই 14 বছর আগেকার গল্প? 14 বছর আগের গল্প এটা। আচ্ছা, হ্যাঁ। তারপর আমি ভালো ছিলাম, মোটামুটি 12 বছর ভালো ছিলাম। তারপর লকডাউনের পর আমি আর যেতে পারিনি, বাড়ির বিভিন্ন ফ্যামিলির প্রবলেম ছিল জন্য, আর লকডাউনের সময় আর বন্ধ হয়ে গেছিলো। তারপরে তেমন আমি গুরুত্বও দেইনি। তারপর হঠাৎ করে আবার মনে হলো যে আবার প্রথমে রাইট ব্রেস্টে ছিল, তো ওটা তো আমার প্লাস্টিক সার্জারি হয়েছিল, অপারেশন হয়েছিল। তো ওটা 12 বছর একদম কিওর ছিল, ভালোই ছিলাম। তারপর 12 বছর পর তারপর আবার লেফটে আমার একটা মনে হলো যে সমস্যা দেখা দিচ্ছে, সন্দেহ হচ্ছে। হ্যাঁ, তারপর আবার টিউমারের মতো দেখাই দিল, বুঝতে পারলাম। তারপর আবার গেছি টাটায়, গিয়ে সেখানে মেমোগ্রাফিতে ধরা পড়লো, ফার্স্ট নর্মাল মেমোগ্রাফি। তারপর সেখানে সেকেন্ড মেমোগ্রাফি বললো একটা ইঞ্জেকশন দিয়ে স্পেশালভাবে করা হবে, আমার নামটা অতটা মনে নেই। তো ততদিনে প্রথমবার আমার হাজব্যান্ড ভালো ছিল, সুস্থ ছিল। তো এইবার 12 বছর পরে হাজব্যান্ডের ওনার হার্ট অ্যাটাক হয়েছিল ম্যাসিভ, তারপর ব্রেন স্ট্রোক হয়েছিল, প্যারালাইসিস। তো দুজনেই গেছিলাম। এবার দেখলাম ওই পরিস্থিতিতে আমাকে দেখার মতো বা আমাকে কন্ট্রোল করার মতো কেউ নেই। তো আমি ওখান থেকে আয়ুর্বেদে ওখানে গুজরাটে চলে গেলাম। তো গুজরাটে আয়ুর্বেদিক হসপিটাল আছে, সেই হসপিটালে আমি ওখানে ওরা প্রথমে অ্যাডমিশন নেয়। তো ওই অ্যাডমিশন হলাম ওখানে 10-11 দিনের জন্য। ওরা বিভিন্ন প্রসেস বলে দিল। প্রথমে গৌমূত্র, মানে পঞ্চগব্য খেতে হবে। গোমূত্র খেতে হবে? হ্যাঁ, গুজরাটে ওটা তারপর পাতার রস, তারপর চা ভাত বন্ধ করে দিয়েছিলাম অনেকদিন। তার ওই জোয়ার বাজার টিচার হয়ে কি মনে করিস যে গোমূত্র খেয়ে ক্যান্সার ঠিক হয়? এখন না হয়, এখানে সায়েন্স আছে, এখানেও আমেরিকায় যাচ্ছে গরু। আচ্ছা, যাই হোক। তো সেটা বিভিন্ন ব্যাপার, সেটা তো আমি আর পড়িনি। ওই সাবজেক্ট না, আমি সাবজেক্ট না, আমি যেহেতু রিসার্চ করিনি, আমি কি করে বলবো। আচ্ছা, যাই হোক। তারপর ওখানে ওটা ট্রিটমেন্ট করেছি মোটামুটি 8-10 মাস, কিন্তু তবুও মনে হচ্ছে যে একটু বাড়ছে বা হচ্ছে। পজিটিভ রেজাল্ট আসেনি? পজিটিভ বলতে মনে হচ্ছে যে ওই গাঢ়টা তো আছে, এই গাঢ়টা তো যাচ্ছে না। আমি নর্মাল, তখন আমার ওয়েট ছিল 80 কিলো। আচ্ছা, মানে নর্মাল ছিলাম, ভালো ছিলাম। তারপর ওটাও মনে হচ্ছে হচ্ছে না। তারপরে ওখানে আমার পরিচিত একজনের সাথে পরিচয়, উনি আমাকে তো ওনার আয়ুর্বেদের সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল। তো তারপর উনি আবার আমাকে হরিয়ানা থেকে একটা ওষুধ এনে দিয়েছিল। তো আমি এত কস্টলি, ওটা আমি অ্যাফোর্ড করতে পারিনি। তারপরে দেখলাম তারপর গেলাম, তো ভর্তি ছিলাম ওখানে 10 দিন। তারপরে ওই মান্থলি অ্যাফোর্ড করা মুশকিল হয়ে যায়। মান্থলি কত খরচা পড়ছে? মোটামুটি 28,000-30,000। 28,000-30,000 পড়ে মাসে? আবার খাওয়া দাওয়া আছে, ডায়েট তো আছেই ওখানে। মোটামুটি ওগুলো নিয়ে কত পড়ে? 50,000 পড়ে যায় মাসে। 50,000 পড়ে যায় খরচা? ওটা সম্ভব না। তারপর ওটাও হয়নি। তারপরে আবার একটা থিওরি পেয়েছিলাম আপনার হিমাচল। তো সেখানে সব কিছু খাওয়া বন্ধ, শুধু ফলের মানে পাতার রস খেতে হবে, ওই চাল কুমড়ো রস এটা, আর ওয়াটার অ্যানিমা, ওটাও আমি করেছি। তো ওটা ভালো হয়, সঙ্গে সঙ্গে আপনার ওই ইনফেকশনটা কমে যায়। গায়ে যেটা ইনফেকশন, লবণ না খেলে ইনফেকশন কমে যায়। গায়ে ইনফেকশন মানে বুঝলাম, মানে ডিসচার্জ হয় যেটা আমার,
ওটা বন্ধ করলে পরে ডিসচার্জও বন্ধ হয়ে যায়। আর যেহেতু খাবার খাচ্ছি না, বাকি ইয়েটা মনে হচ্ছে অনেকেই হয়তো কাজ করে, কিন্তু আমি যেহেতু কাজ করি আমাকে তো সবসময় বাইরে যেতে হয়, সেজন্য আমার পক্ষে ওটা ইয়ে করা এটা সম্ভব হয়। তারপর তো গেল, তা ওই সময় আমার মানে ওয়েট ওরা বলে এনডিএস, ওই এনডিএস করতে গিয়ে আমার ওয়েট যেটা ছিল 80, প্রথমে আমার ইয়েতে কমে গেল, যখন আমি হিমসে গেলাম তখন মোটামুটি 10 কিলো কমেছিল। আর ওই এনডিএস করতে গিয়ে বাকি যা ছিল সব আমার মাংস চলে গেছিলো, শুধু হাড্ডি ছিল, একদম মানে দেখা যেত না। তো যাই হোক, ওটা গেল। তারপর বাড়িতে চলে আসে আমি আবার সেই আয়ুর্বেদার ইয়েই করলাম। তারপরে লাস্ট আমি গেছিলাম অরুণাচলে ওই পাহাড় থেকে সব কেটে কেটে নিয়ে আসছে গাছ, সেটা ইয়ে করে, ওই ওষুধটাও ভালো ছিল, কিন্তু ওখানে যাওয়া বারবার আমার পক্ষে সম্ভব, কারণ ওখানে তো জনবসতি খুবই কম, আর একা একা ওখানে একটা লেডিস বা ওইরকম একজন ইয়ে ছাড়া যাওয়া মুশকিল। সেকেন্ড টাইম আর যাওয়া হয়নি, ফার্স্ট টাইম ইয়ে করে। তারপরে হোমিওপ্যাথি চলছে। এই হোমিওপ্যাথির কি রিভিউ আছে? হোমিওপ্যাথিতেও রিভিউ লাস্ট যেটা ছিল, আমি দুটোই একসাথে ইয়ে করছিলাম। তো লাস্ট যখন আমার ইয়ে ছিল, আমার পেটের ইয়ে ছিল, তো বললাম যে পেটে খুব গ্যাস হচ্ছে, আমি খেলে পরে হয় উপরে জ্বালা হতো, আর না হলে পেটে নিচে তলপেটে ব্যথা করতো সবসময়, আর সবসময় মানে একটা আনকমফোর্ট ছিল। তারপর লাস্ট যখন বললাম হোমিওপ্যাথি ওই ওষুধ দিয়েছিল একটা, সেটা খেয়ে আমার মানে পেটের ইয়েটা অনেকটাই কমেছিল। তারপর আমাদের এটা মনে হলো কেন? এটা আমি দেখলাম 2-1 ভালো হয়ে গেছে সেখানে। কোথায় ভিডিওতে দেখলি না সামনাসামনি দেখেছিস? ভিডিওতে দেখেছি। সামনাসামনি দেখিসনি? তো রায়গঞ্জ থেকে কেউ নেই আমার পেশেন্ট? না, রায়গঞ্জ থেকে তো কেউ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিকেল ছাড়া সবাই কেউ কিছু পছন্দ করে না, সবাই তো আমাকে মেডিকেল মানে হচ্ছে অ্যালোপ্যাথি ছাড়া তো কেউ এগুলো ইয়ে করবে না। এটা তো আমি নিজের ইয়েতে আমার নিজের মতো চলছি। হ্যাঁ, এটাই। তাহলে 14 বছরের জার্নি। হ্যাঁ, তার মাঝে এই করতেই আমার 2 বছর চলে গেল। তো যাই হোক, মানে আয়ুর্বেদা দিয়ে যেটাই হোক আমি চলে ফিরে কাজ করে যাচ্ছি, এটাই। আচ্ছা, এখন এই 15 দিনে তোর কি মনে হচ্ছে? 15 দিনে এনার্জি বেশি পাচ্ছি, এটাই। আর এই যেটা হয়েছিল লাস্ট যেটা আসছে আমার কাছে আছে তো 15 দিনই হলো মাত্র। হ্যাঁ, এই 15 দিনে কি মনে হচ্ছে? এটাই হচ্ছে। আর টিউমার যেটা ছিল সেটা একটু মনে হচ্ছে হালকা, ওপরে যেটা নরম ছিল ওটা নরম হয়েছে, এটাই। আগের চেয়ে বেশি নরম হয়েছে? হ্যাঁ, শরীরে এনার্জি বেড়েছে? এনার্জিটা বেড়েছে। দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছিস? দৌড়ঝাঁপ আমি আগে করেই করতাম, আর আমার তো আয়ুর্বেদার ইয়ে আছে, 16 ঘন্টা খাই না, আর আরো বেশি এনার্জি। 16 ঘন্টা অফ দিস না বাবা, 12 ঘন্টা অফ দে, 16 ঘন্টা দিস না। ঠিক আছে, 16 ঘন্টা দেওয়াটা অত্যাচার হয়ে যায়। এখন অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যাপার না। তোর অভ্যাসের সাথে কোনো শরীরের কোনো সম্পর্ক নেই। আচ্ছা। শরীর একটা সিস্টেম, একটা মেশিন, বায়োলজিক্যাল মেশিন। আচ্ছা। এই সিস্টেমটাকে ঠিকঠাক রান করে চালাতে হবে। ঠিক আছে। একটা প্রবলেম আছে, যেটা আমার অপারেশন, তো এই সাইডে প্লাস্টিক সার্জারি, তো আমাকে বলেছিল যে ভারী উঠাতে না, তো আমি তো ভারী উঠাতাম আগে, তো অনেক মোটা মাসেল ছিল, তো এখন তো মাসেলটা নেই। যাই হোক, 1 বছর ধরে এইখানে আমার এই যে এই পার্টসটা পর্যন্ত আমি নিতে পারি না, এখানে এতটা ব্যথা, এই জায়গাটা। এইটা যদি কমে বা কিছু মানে ওই ব্যথাটা কতদিন ধরে আছে? এটা 1 বছর ধরে আছে। আমাকে কমিয়ে দিতে হবে, তাই তো? যদি মানে আমার কাছে গ্যারান্টি, যদি কোনো গল্প নেই। এমনি ভালো আছে, আমি কনফিডেন্ট যে বাকি যারা আছে তার থেকে অনেক বেশি বেটার, ভালো, সাধারণ নর্মাল মানুষের থেকে ভালো। কিন্তু হচ্ছে কারণ আমি চাই মানে লাইফ হবে এরকম, আমি 20 কিলো নিয়ে নিলাম ওয়েট, আমি যা খুশি যেখানে খুশি চলে গেলাম, অবশ্যই এইরকম। আর আমি ট্রাভেল করতে ভালোবাসি, যেহেতু আমার বাইরে বেশিরভাগ আমার বাইরেই ভালো লাগে। তো আমি এই স্কুলের টিচার, আবার তাহলে বাইরে ট্রাভেল করবে কি করে? যখনই ছুটি থাকে আমি বাড়ি থাকি না, তো বাইরে চলে যাই। তো এটাই, যেহেতু এই ডায়েটের জন্য আর এই ওয়েট কমে গেছে, যার জন্য ওই তুলতে পারছি না এগুলো আমার। আচ্ছা, তোকে আরেকটা জিজ্ঞেস করি। আমার কাছে অনেকটা পেশেন্ট আছে, অনেকটা মেয়ে আসছে যাদের বয়স হচ্ছে ধর 14, 15, 16 থেকে শুরু করে 25 মতো, তাদের এখন এই ব্রেস্ট টিউমারের টেন্ডেন্সিটা, প্রবণতাটা বাড়ছে। তোর কি কারণ মনে হয়? খাবার, লাইফস্টাইল, খাওয়া দাওয়া আর কি, উল্টো পাল্টা খেয়ে যাচ্ছে, তো কি হবে? এটা তোর 14 বছরের অভিজ্ঞতা থেকে বলছিস, তাই তো? হ্যাঁ, 14 বছরের অভিজ্ঞতা। আর এই আয়ুর্বেদ, তোর সাজেশন তাদের প্রতি কি?
লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর স্ট্রেস মানে মেন্টাল মানে মাইন্ডটা সবসময় শার্প রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। মানসিক চাপগুলো কমাতে হবে, চাপ মাথার মধ্যে রাখতে হবে। আবর্জনা রাখলে হবে না। ওই খাবার তো যতটা কাজ করবে না তার থেকে বেশি মাইন্ড কাজ করে, মনটা করতে হবে, স্ট্রেস রাখা যাবে না। আর অল্প অল্প সব বাচ্চা মেয়েদের এটা তো ওদের দোষ ইয়ে, না, ফ্যামিলি থেকেই চলে আসছে না, বাবা মা সব গোটা ফ্যামিলির ভিতরেই আছে, ওটা কি করে দূর হবে? ওটার জন্যই মানে আলাদা দরকার। আর বন্ধু বান্ধব দেখছে এটা সেটা, ওখানে সবার এটা আছে ওটা আছে, আমাকে করতে হবে, মানে এরকম একটা লাইফ চলে আসছে না, নিজে নিজে চাপ নিয়ে নিচ্ছে। চাপ তো হবেই, কারণ আমি তো সবসময় মানে অন্যদিকে খুঁজতে থাকি। নিজে নিজে মানসিক চাপ নিয়ে নিচ্ছে। আপনি কি বলছেন? আপনি কিছু আইডিয়া দেন। দেখ, আমি হচ্ছে তোদের ট্রিটমেন্ট করছি, হ্যাঁ, আর তোরা হলে নিজেরা ভুক্তভোগী। ফলে আমার অভিজ্ঞতার চেয়ে তোদের অভিজ্ঞতা অনেক বেশি দামি। আমি কি করব? আমি অবজার্ভ করব। আমার কাছে 10টা পেশেন্ট এলো, 10জন এলো, তাদের মধ্যে কী কী কমন ছিল, তাদের হ্যাবিট কী কী ছিল, ফুড স্টাইল কেমন ছিল, লাইফস্টাইল কেমন ছিল, ঠিক আছে, এগুলো অবজার্ভ করব। আর তোরা নিজেরা এগুলো প্র্যাকটিক্যাল করে এসেছিস, ঠিক আছে, ফলে তোরা হয়তো আরও সঠিক বলতে পারবি। না আমার একটাই কারণ মনে হয়, মেন্টাল স্ট্রেসটাই বেশি। এটা আছে সেকেন্ডারি, কিন্তু এটা বেশি, এই দুটো মিলেই